ঘড়িতে তখন রাত 12টা। মুনতাসির কেবল ভূঁইয়া বাড়িতে এসে পৌঁছেছে। আর আসার পথে ওই মুরব্বি গ্রামের অদ্ভুত অদ্ভুত ঘটনা শোনাতে শোনাতে তার কান ঝালাপালা করে দিয়েছে। একটা মানুষ এত কথা বলতে পারে, এতটা বাচাল হয়, নাকি বয়সের দোষ? তার উপর সে সাইকেলে ঠিকঠাক মতো বসতে পারছিল না। বারবার ওনার হাঁটুটা নিতম্বে বাড়ি খাচ্ছিল। এভাবে কি বসা যায়? চিপা প্যান্টের কারণে বসতে কষ্ট হচ্ছিল। শেষ কবে এভাবে ঝুলে ঝুলে সাইকেলে চড়েছে মনে পড়ে না। আর মুরব্বি তার মতো জোয়ান তাগড়া যুবককে নিয়ে সাইকেল টানতেও পারছিলেন না। অবশ্য বলেছিল সেই চালাক, কিন্তু তাও দেয়নি। নিজেই বাহাদুরি করে চালাচ্ছিলেন। কিছু দূর গিয়ে অবশ্য হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসাও করেছিলেন তার ওজন কত। ততক্ষণে অপমানে তার মুখখানা থমথমে হয়ে গিয়েছিল। রাগে ক্ষোভে কথাও বলতে পারছিল না। তখনই সাইকেল গর্তে পড়তে পড়তে বাঁচল, কিন্তু গর্ত বাঁচাতে একেবারে ধ্যাড়ধারানি গোবরের উপর দিয়ে সাইকেল চালিয়ে চলে গেলেন। ফলে গোবর ছিটকে তার প্যান্টে এসে মাখামাখি হলো। আর কিছু বলার ভাষা নেই তার। কী বা বলবে, কাকে বলবে? কোন দুঃখে মরতে মরতে এখানে এসেছিল? একটা মানুষের ভাগ্য ঠিক কতটা খারাপ হলে এই পরিস্থিতিতে পড়ে। সে চোয়াল শক্ত করে চুপ করে বসে রইল। ঠিক তখনই পুই পুই করে একটা শব্দ কানে ধাক্কা দিল। এরপরই মুরব্বি বললেন, কিছু মনে কইরো না বাজান, পেটে মেলা গ্যাস হইছে, 2 বেলা গ্যাসের ট্যাবলেট খাইতে হয়। মুনতাসির নিশ্চল, শুধু মুখ তুলে অসহায় দৃষ্টিতে আকাশপানে তাকালো। কোন পাপের শাস্তি পাচ্ছে সে? তার নসিবে এসবও লেখা ছিল। এরপর তারা এসে পৌঁছালো ভূঁইয়া বাড়ির গেটের সামনে। সাইকেল থেকে নেমে মুনতাসির ধাপ ফেলতে পারছে না। ব্যাক সাইডটা অবশ অবশ লাগছে। এদিকে কারেন্ট নেই, পুরো গ্রাম অন্ধকার। ঘরে ঘরে যাও ছিল সেসবই নিভে গেছে। সন্ধ্যা হলে হয়তো মানুষের আনাগোনা থাকত। রাত বিধায় কাউকেই দেখা যাচ্ছে না। সে সামনের ভূঁইয়া বাড়ির দিকে তাকালো। সারা বাড়ি অন্ধকারে ডুবে আছে। কী রঙের বাড়ি, কেমন ডিজাইন, তাও বোঝার কোনো উপায় নেই। অনেক ডাকাডাকির পর দারোয়ান সাড়া দিলেন। ও বেচারা ঘুমাচ্ছিল। তারপর রাগে গজগজ করতে করতে অনুমতি নিয়ে তারপর তালা খুলে দিল। তখন আজলান ভূঁইয়া সেখানে উপস্থিত হলেন। অনেক রাত হয়ে গেছে, তাই মুরব্বিও দাঁড়ালেন না। অল্প কথায় বিদায় নিলেন। তবে যেতে যেতে জানালেন কাল এসে দেখা করে যাবেন। এত দূর থেকে ছেলেটা জার্নি করে এসেছে, তাই আজান ভূঁইয়া ওনাকে ভেতরে নিয়ে গেলেন। আরাফাত ভূঁইয়া বের হতে হতে তাদের আসতে দেখে হাসলেন। স্নেহের সাথে তাকে বুকে জড়িয়ে নিলেন। কাঁধ চাপড়ে কুশল বিনিময় করলেন। এতক্ষণে চেনা মানুষ দেখে মুনতাসিরের মুখেও হাসি ফুটল। স্বস্তির শ্বাস ছাড়ল। মনে মনে লক্ষ কোটি শুকরিয়া জানালো। এমন জঘন্য অভিজ্ঞতা এর আগে হয়নি। ওনাদের কথাবার্তা শুনে লাঠি হাতে বয়োজ্যেষ্ঠ নূরবানু এগিয়ে এলেন। সংসারে এখনও ওনার কথাই শেষ কথা। কথার ঝাঁজ মাথা ঘুরানোর মতোই। বিধবা নারী অথচ দাপট নিয়ে চলেন। আর ওনার দাপটে 3 পুত্রবধূ ঠক ঠক করে কাঁপে। মুনতাসির ওনাকে দেখে বিনয়ের সঙ্গে সালাম দিয়ে কুশল বিনিময় করল। উনি বোধহয় তাকে পছন্দ করছে না। কেমন গম্ভীর সুরে কথা বললেন, কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তার আপাদমস্তক দেখলেন। সত্যি বলতে এত রাতে অচেনা ছেলেকে বাড়িতে ঢুকানো পছন্দ হয়নি ওনার। নেহায়েত ছেলের পরিচিত, তাই আর কথা বাড়ালেন না। নয়তো মাঝরাতে লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দিতেন। বাড়ির ভেতরটা শুনশান। বেশিরভাগ সদস্যই ঘুমে কাদা। কারেন্ট নেই। মোমের আলোয় এতক্ষণ কথাবার্তা হচ্ছিল। তখন 2 গিন্নি এসে দাঁড়াতেই সে তাদের সালাম দিল। ওনারা সালামের জবাব নিয়ে বসতে বলে রান্নাঘরের দিকে ছুটে গেলেন। তড়িঘড়ি খাবারও সাজিয়ে ফেললেন।
খেতে ডাকলে মুনতাসির জানালো তার ফ্রেশ হওয়া দরকার। সারা গায়ে ঘামে চিটচিট করছে, প্যান্টের পায়ের দিকে গোবর লেগে আছে, ফ্রেশ না হলে থাকা অসম্ভব। কথা শুনে আরাফাত ভূঁইয়া তাকে কলপাড়ে নিয়ে গেলেন, নিজেই টিউবওয়েল টিপে দিলেন। টিউবওয়েলের ঠান্ডা পানিতে শাওয়ার নিয়ে কি যে ভালো লাগলো। ইচ্ছে মতো পানি ঢালল। কিন্তু গোসলের পর আসল বিপত্তি বাধল তখন, যখন মনে পড়ল সে তো ট্রলি হারিয়ে ফেলেছে। একটা জামা কাপড়ও তার সঙ্গে নেই। এখন কি পরবে? কথা জানাতেই আরাফাত ভূঁইয়া আবারও ছুটলেন ছেলের ঘরে। ছেলের ট্রাউজার আর টি শার্ট এনে দিলেন মুনতাসিরকে। ভেজা পোশাক ছেড়ে শুকনো জামা কাপড় পরল সে। এরপর বিশাল বড় টেবিলে খেতে বসতেই তার চক্ষু চড়ক গাছ। খাবার সাজানোর ধরন দেখে ক্ষুধা দ্বিগুণ বেড়ে গেল। সে পেট পুড়ে খেতে লাগলো। তখন আরাফাত ভূঁইয়া বললেন, তা একা রুমে থাকতে পারবে নাকি সঙ্গে কাউকে দেব? একাই থাকতে পারবো, কারো পাশে ঘুম আসে না আমার। গ্রাম কিন্তু, তাছাড়া কারেন্ট নেই, কখন আসে ঠিক নাই। সমস্যা নাই, ঠিক আছে। আজান ভূঁইয়ার ইশারায় ততক্ষণে কাকুলি নামের একটা মেয়ে দোতলার একটা রুমে বিছানার চাদর বিছিয়ে দিয়েছে। রুমটা ঝাড়ু দিয়ে গুছিয়ে থাকার উপযোগী করে ফেলেছে। এমনিতে রোজ ঝাড়মোছের কারণে তেমন কিছু করতে হলো না। আরাফাত ভূঁইয়া হাত পাখা, পানির বোতল, কয়েল, দুটো মোমবাতি আর দিয়াশলাই দিয়ে তাকে রুমে নিয়ে গেলেন। রুমের সঙ্গে ওয়াশরুম আছে, কিন্তু পানি নেই। লাইনে কি যেন সমস্যা হয়েছে, তাই পানি আসে না। কাল মিস্ত্রি এসে ঠিক করে দেবে। কাকুলিকে ডেকে এক বালতি পানি ওয়াশরুমে রাখতে বললেন। কাকুলি তা রেখে গেলে তাকে রেস্ট করতে বলে উনিও চলে যাচ্ছিলেন। মুনতাসির ওনাকে পিছু ডেকে বলল, আঙ্কেল, পাওয়ার ব্যাংক থাকলে দিয়ে যান। আচ্ছা দিচ্ছি। আর কিছু লাগবে? না। হুম। এরপর উনি পাওয়ার ব্যাংক পাঠিয়ে দিলে ফোন চার্জে দিয়ে বিছানায় চিৎপটাং হয়ে শুয়ে পড়ল। কতক্ষণ পর বিছানা পেল, কোমরটা চিনচিন করছে। ক্লান্তিতে চোখ জোড়া বন্ধ হয়ে আসছে। বেশি সময় নিল না, তার চোখে ঘুম নেমে এলো। কিছুক্ষণ পরেই ভ্যাপসা গরম আর মশার কামড়ে উঠে বসতে বাধ্য হলো। কি জ্বালা! গায়ের টি শার্ট ছুঁড়ে উপুর হয়ে শুয়ে চোখ বন্ধ করতেই মশার দলটা এসে কামড়ে ধরল। পিঠখানা জ্বালিয়ে দিল। এভাবে ঘুমানো যায়? সে উঠে বসে দেখে কয়েল শেষ। বিরক্ত হয়ে হাত পাখা ঘোরাতে ঘোরাতে হাতই ব্যথা হওয়ার জোগাড়, তাও কারেন্ট আসার নাম নেই। জানালা খোলা অথচ বাতাস আসছে না। গা ঘেমে একাকার অবস্থা। এখনও কারেন্ট আসছে না। আজ কি আসবে না? ঘড়ির কাঁটা চলতে থাকলো। সময় কাটল, রাত বাড়ল। তার ফোন খুলেছে, কিন্তু নেটওয়ার্ক নেই। এদিক ওদিক হেঁটেও নেটওয়ার্ক পেল না। উদম গায়ে কিছুক্ষণ শুয়ে বসে রইল। কিন্তু সত্যি সত্যি কারেন্ট আর এলো না। 24 ঘন্টা এসিতে থাকতো সে, যার কারণ গরমে অবস্থা খারাপ। আর এমনিতেই প্রচুর ঘামে সে। এক পর্যায়ে ঘাম বসে তার গলা ভেঙে গেল। ঘুম না হওয়ায় চোখ দুটো প্রচণ্ড জ্বলছে। মাথার ব্যথায় অবস্থা খারাপ। অত পড়া না পেরে ওভাবেই বিছানায় পড়ে রইল। মোম শেষ হয়ে অন্ধকার রুম। এভাবে কয়েক ঘন্টা কেটে ভোরের দিকে জানালা দিয়ে শীতল হাওয়া এলো। একটু শান্তি লাগলো। চোখ দুটো একটু লেগে এলো। ভোরের আজানের সময় কারেন্ট এলো, কিন্তু মুনতাসির টেরও পেল না, কারণ তার রুমে লাইট বা ফ্যানের সুইচ অন করা নেই। আজানের পর ভোরের আলো ফুটেছে। মোরগ ডাকছে। গ্রামের মানুষেরা তাড়াতাড়ি ঘুমায়, আবার সকালে তাড়াতাড়ি ওঠে। আজ আবার সোমবার, আর গাঁওগ্রামে সোমবার মানেই হাটবার। এজন্য ভোরে ভোরেই উঠে পড়েছে অনেকে। বাড়ির উঠান থেকে কামলাদের চেঁচামেচি শোনা যাচ্ছে। তারা পান্তা খেয়ে দল বেঁধে যাচ্ছে মাঠের দিকে। বোরো ধানের মৌসুম এখন। ভূঁইয়াদের অনেক জমিতে ধান বুনেছে, সেসব কাটার জন্য তারা যাচ্ছে।
এরা সারা বছর এই বাড়িতেই কাজ করেন। যখন যে আবাদ ওঠে সেসব নিয়ে কাজ করেন। এত চিৎকার চেঁচামেচিতে মুনতাসিরের ঘুমটা ভেঙে গেল। ঘুম ঘুম চোখে জানালার দিকে তাকালো। সকাল হয়েছে আর এত হাঁক ডাকে শুয়ে থাকা সম্ভব হলো না। কারা চেঁচাচ্ছে? তাকে 2 ঘুষি দিতে নিচে নামলো, কিন্তু কাউকেই পেল না। লুঙ্গি উঁচিয়ে একদল তখন মাঠের দিকে হাঁটা ধরেছে। সে চোখ ডলতে ডলতে উঠানে এসে দাঁড়ালো। ঘড়িতে তখন 7:30। আজ সকাল থেকে সূর্যের উত্তাপ অন্য দিনের চেয়ে অনেকটাই বেশি। বাতাসে খা খা ভাব। মাঠঘাটের মাটি ফেটে চৌচির। আজও প্রচুর গরম পড়বে। সে ভাবল কলপাড় থেকে হাত মুখ ধোবে, তাই কলপাড়ের দিকে হাঁটা ধরল। পরনে গতকালকের হাতা কাটা কালো গেঞ্জি আর কালো 4 কোয়ার্টার প্যান্ট, যেটা হাঁটু বরাবর। সে যেতে যেতে খেয়াল করল বাড়ির গিন্নিরা পাশের রান্নাঘরে ব্যস্ত। 10টার দিকে কামলারা ধান কেটে আটি বেঁধে এনে এই উঠানেই পালা করে রাখবে। তাই শেফালি নামের কাজের মহিলা উঠানে গতকালকের কাটা ধানের আটি শুকাতে দিচ্ছিলেন। নিজের কাজ করতে করতে হঠাৎ ওনার চোখ গেল মাছ উঠানের দিকে। ভূত দেখার মতো চমকে উঠলেন তিনি। চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। কেমন করে দেখলেন? ওনাকে এভাবে তাকাতে দেখে মুনতাসির খুব বিরক্ত হলো। সে কি অন্য গ্রহের এলিয়েন? তাকে এভাবে দেখার কি হলো? এমনিতেই মেজাজ চড়ে আছে, তাই সে ভ্রু কুঁচকে বলল, হোয়াট হ্যাপেন্ড? শেফালি খালা তড়িঘড়ি আঁচলে মুখ ঢেকে নিলেন। এসব কেমন পোশাক? এগুলো কেউ পরে? এত বড় দামড়া অথচ জামা কাপড় বাচ্চা ছেলের মতো। আর কি যেন বলল, হুঁশপ্যান। তাকিয়েছে বলে গালি দিল? কত বড় সাহস! কেনাকে এসে তাকে গালি দিল। উনি তড়িঘড়ি কুলা হাতে নিয়ে রান্নাঘরে ছুটলেন। এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বে, তাই উনি কাকুলিকে দেখে তার পাশে দাঁড়ালেন। কাকুলি তখন পরোটা বেলছিল। উনি তার পাশে গিয়ে জিজ্ঞাসা করলেন, উডানে ওইডা ক্যাডারে কাকুলি? ক্যান আইসে? জানিস, আমার দিকে ক্যাবা কইরা যেন তাকাইল। তারপর কইল, আমি নাকি হুঁশপ্যান? তোর বাপে হুঁশপ্যান গোলামের পুত। ওনার কথার আগামাথা কিছুই বুঝল না কাকুলি, তাই উঠানের দিকে উকি মেরে তাকালো। মুনতাসিরকে দেখে মুখ টিপে হেসে বলল, কাইল রাইতে শহরের থেকে আইসে আমাগো হিমাদ্রি ভাইজানের বন্ধু। কি কস? আমাগো হিমাদ্রি ভাইজানের বন্ধু? এইডা? আমাগো ভাইজানও দেহি নষ্ট হইয়া গেছে, নইলে এমন সুলেমান ল্যাংটারে বন্ধু বানায়? ছি! এই আরিস ভাই, আব্বার থেইকা কিছু টাকা লইয়া দেন না, বাইর যামো। পেটের বিষে এক পাও ফালাইতে পারতেছি না। হঠাৎ পেছন থেকে মেয়েলি কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো আরিস। তার থেকে 2 হাত দূরে কুজো হয়ে দাঁড়িয়ে আছে ধারা। পরনে কলেজ ড্রেস, কাঁধে কলেজ ব্যাগ। শ্যামবর্ণ মুখে বিন্দু বিন্দু ঘাম জমেছে। কড়া রোদে মুখটা কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। ধারা আরিসের দিকে চাইলেও তার চোখ দুটো আতঙ্কে আড়তের দিকে চলে যাচ্ছে। আড়তের ভেতরে ক্যাশ বক্সের সামনে তার বাবা আজান ভূঁইয়া বসে আছেন। কয়েকজন মাতব্বরকে নিয়ে গল্পগুজবে মশগুল তিনি। উনি যদি ভুলক্রমেও তাকে দেখে তাহলে এখানেই জুতা পেটা করবে। মেয়ে মানবে না, মানুষজনও দেখবে না। তার মনের অবস্থা বুঝে আরিজার কথা বাড়ালো না। সে ধারার থেকে সামনে এগিয়ে আড়ালে দাঁড়ালো, যাতে আজান ভূঁইয়া দেখতে না পান। তারপর বোতলের পানি নিয়ে নিজের মুখে চোখে দিল। হাটের ধুলো আর ভ্যাপসা গরমে চোখ মুখ কেমন চটচট করছে। সকাল থেকে একটানা ধানের বস্তা টানার কারণে কোমরটা চিনচিন করছে। মেরুদণ্ডে টান লেগেছে। সে গলায় ঝুলানো গামছা দিয়ে মুখ মুছতে মুছতে ধারার দিকে তাকালো। এই সময় কলেজ ছুটি হয় না। নিশ্চয়ই পালিয়ে এসেছে। সে বোতলটা একপাশে রেখে বলল, তোর বাপে এতই ভালা মানুষ, আমি কইলেই টাহা দিয়া দিব।
উল্টা হাটের মধ্যে আমারই 10টা কথা শুনাইয়া দিব, যেই হারামি তোর বাপ। ধারা জবাব দিল না। কথাটা বিন্দুমাত্র মিথ্যে না তা ভালো করেই জানে, কিন্তু সত্যি সত্যি হাঁটতে পারছে না সে, তাই ছুটে এসেছে। তাহলে বাড়ি যাবে কিভাবে? নিজেকে ভীষণ অসহায় লাগলো। চোখ ফেটে জল গড়িয়ে পড়ল। তারপর দ্রুত চোখ মুছে ধরা গলায় বলল, তাইলে আপনিই ধার দেন, আমি বাইত গিয়া আম্মার থেইক্কা লইয়া আপনারে দিয়া দিমু। কথাটা শুনে আরিজের ভ্রুজোড়া কুঁচকে গেল। ইচ্ছে করল মেয়েটার কান বরাবর কষে থাপ্পড় লাগাতে, কিন্তু এখন হাট ভর্তি মানুষ, তাই চুপ করে গেল। যুবতী একটা মেয়ে হাটের মাঝখানে দাঁড়িয়ে থাকাও পছন্দ হলো না তার, তাই চাপা গলায় বলল, ভং কম কর, তোর ভঙের ঠেলায় গা জইলা যাইতাছে। কিন্তু কথা হইল গিয়া, কলেজ তখনও ছুটি হয় নাই, পলাইয়া আইসোস কেন? ধারা মাথা নিচু করে নিল, অপরাধীর ন্যায় মাটির দিকে তাকিয়ে রইল। মেয়েলি সমস্যার কথা কিভাবে বলবে সে? এদিকে পেটের ব্যথায় সোজা হয়ে দাঁড়ানো দায়। লজ্জায় চুপ করে রইল। আরিস নির্বোধ নয়। ধারার আড়ষ্টতা দেখে কিছু একটা আন্দাজ করে নিল, তাই কথা না বাড়িয়ে পকেট থেকে 50 টাকার নোট বাড়িয়ে দিয়ে বলল, হাটে বদমাইশ পুলাপান ঘোরাফেরা করতাছে, যা তড়িৎ বাড়ির যা, অন্য ভ্যানে উঠবি না। মোড়ের মাথায় মজিদের ভ্যান খাড়াইয়া আছে, ওইটাতে গিয়া ওঠ। হুম। ধারা টাকাটা মুঠোয় পুরে 1 সেকেন্ডও দাঁড়ালো না। পেটের এক পাশ চেপে হাঁটা শুরু করল। মোড়ের মাথায় পৌঁছাতেই দেখতে পেল মজিদের ভ্যান দাঁড়িয়ে আছে। তাকে আসতে দেখে মজিদ মিয়া একটু হাসলেন। গ্রামের চেনা মেয়ে, তাই স্নেহের সুরে বললেন, আম্মা, বাইত যাইবেন? কলেজ শেষ? চাচা, বেশি দেরি হইব ছাড়তে, মেলা মাথা বেদনা করতাছে। আর 2 জন হইলেই গাড়ি টান দিমু আম্মা, আপনি কষ্ট কইরা একটু বইয়া থাহেন। আচ্ছা। মিনিট খানেকের মধ্যেই বাজার নিয়ে 2 জন ভ্যানে এসে বসলেন। ভূয়া বাড়ির মেয়েকে দেখে একটু দূরত্ব রেখেই বসলেন। মজিদ মিয়া এবার গাড়ি টান দিলেন। গ্রামের রাস্তাগুলো ভাঙাচোরা। ভ্যানের চাকা কোনো গর্তে পড়লেই মনে হচ্ছে কলিজা ছিঁড়ে বেরিয়ে আসবে। সে চোখ মুখ শক্ত করে দাঁতে দাঁত চেপে বসে রইল। দূর থেকে আরিস তীক্ষ্ণ চোখে খেয়াল রাখছিল মেয়েটা চেনা ভ্যানটায় উঠল কিনা। যখন দেখল উঠেছে, তখন সে আড়তের দিকে পা বাড়ালো। সকাল থেকে তার পেটে 1 ফোঁটা দানা পানিও পড়েনি, খাওয়ার সুযোগই হয়নি। আজ বড় হাট, ব্যস্ততা বেশি। বোরোর মৌসুমে ভালোই ধান আমদানি হয়। আজকে পাটার ধানের আমদানি নজরে পড়ার মতোই ছিল, এজন্য আড়তদাররাও যার যার মতো লুফে নিয়েছে। আরিস আড়তে ঢুকে আজান ভূঁইয়াকে বলল, চাচা, আপনি বইয়া থাহেন, আমি বাজারডা সাইরা লই। বাড়ি যাওনের সময় আমার হাতে দিয়া দিয়েন, জলদি আসিস। কেন, এইটুকু বইতেই পুটকি জ্বলতাছে আপনার? আমি যে সকাল থেকে বসবার সময়টুকু পাই নাই, সেই হিসাব আছে নাকি? নিজের পাশা পাশা আর অন্যেরটা জাতা। আরিজের মুখে কোনো লাগাম নেই। ছেলেটা আগে যা ভয় করত, এখন তার মধ্যে ভয়ের ছিটে ফোঁটাও নাই। তাই উনি চোখ রাঙিয়ে তাকালেন, গালি দিয়ে বললেন, জানোয়ারের বাচ্চা, কথা কম কা কইলাম। বাড়িতে মেহমান আইব, তড়িৎ যাওন লাগবো আমার। কেডা আইব? ঘটক আইব। বাড়ি ভর্তি শুয়োরের পাল পয়দা কইরা রাখছি না, টেহা খরচ কইরা আপদ বিদায় করণ লাগবো না? পোলা মাইয়া দুইটাই আল্লাহর মাল, আপনি মাইয়াগুলগে এমন করেন কে? মরবেন না নাকি? মরণের ভয়টাও নাই? বেশি ফটর ফটর করবি না আজিজ, যা বুঝোস না তা লইয়া কথা কবি না। আমি মরলে মাইয়ারা আমার খাটলি ছুঁইতে পারবো, আমার কবর জিয়ারত করতে পারবো? খালি খালি অগো পেছনে টেহা ধ্বংস। আইস নিজের একখান পোলা থাকলে তোর মতো কামলার চোপা সহ্য করণ লাগতো আমার।
একটু কিছু কইলেই তো আড়ত সাইরা যাওয়ার হুমকি দেস। কই, সহ্য করেন আর করেন কই? একটা ন্যায্য কথা কইলে তো পেছন দিয়া বাঁশ ভইরা দেন। মাস্টার্স পাশ করা কামলা পাইয়া কাম কইরা জান্ডা কয়লা কইরা ফালাইতাছেন। অথচ আমার কিন্তু দিন এমন আসিল না। আমি গেরামে পড়ালেখায় ফার্স্ট বয় আসিলাম। আব্বা না মরলে আইজ আমিও রাজার হালেই থাকতাম। নেহায়েত পরিস্থিতির কাছে বান্ধা পইরা গেছি। আর এই সুযোগে আপনিও আমার হাতের কলম কাইরা আপনের আড়তের হিসাব ধরাইয়া দিলেন। খারাপ দিন তাই এখনও পইরা থাকি, তয় বেশি দিন থাকবো না চাচা, মিলাইয়া নিয়েন। আমারও সুদিন আইব, আমি আবারও কলম ধরব, আমার সার্টিফিকেট একদিন কথা কইব। কেন যাইবি, আমি তোরে দেখি না, কিচ্ছু দেই না। দেন তো, দেন না কই নাই তো, রোজ ৫০০ টাকা হাতে ধরাইয়া দেন। এখনকার বাজারে ৫০০ টাকায় কিচ্ছু হয়? নিজেরা ঝুড়ি ভর্তি বাজার করছেন, আর আমি এই টাকায় মাছ কিনুম নাকি মুরগি, তেল কিনবো নাকি সবজি। বোনডা আমার মুরগির মাংস পাইলে এক গাল ভাত বেশি খায়। এসব বুঝি ঠিকই, কিন্তু কুলাইতে তো আর পারি না। খবিস কোহানকার, এত দেই তাও মুখে শুকুরিয়া নাই, যা আমার চোখের সামনে থেকে দূর হ কইলাম। নাইলে ইটা দেখতাছোস, এইটা দিয়া তোর মাথা ফাটাইয়া দিমো। আপনি ইটা মারলে আমিও ঢিল মাইরা আপনার চোখ কানা কইরা দিমো। এমনিতেই ল্যাংড়া, চলতে ফিরতে পারেন না, এবার এক্কেরে কানা। কথা হইল গিয়া ঝগড়াথন। আইসকা টাকা দেন। আইসকা বাজারে মেলা কেনা বেচা হইছে, কম দিলে নিমুনা কইলাম। আজান ভুইয়া এবার রাগে ফুসতে ফুসতে ১০০০ টাকার নোট ছুঁড়ে দিলেন। আরিস তড়িৎ লুফে নিল। চকচকে নোটটায় চুমু খেয়ে একগাল হাসল। তারপর বাজারের ব্যাগ নিয়ে সবজি বাজারের দিকে হাঁটা ধরল।